does to the body. It includes mechanism of action and effects of the drug. So আমরা mechanism of action এর মধ্যে আমরা জানি ড্রাগ স্পেসিফিক এবং নন স্পেসিফিক এই দুই ভাবে একটা ড্রাগ তার অ্যাকশন প্রডিউস করতে পারে। আর কি বলছি ইফেক্ট, তাহলে মেকানিজম অফ অ্যাকশন এন্ড ইফেক্ট এই দুটো হলো আমাদের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আন্ডার দ্য হেডিং অফ ফার্মাকোডাইনামিক্স। তো এখন ফার্মাকোডাইনামিক্স পড়ার তাহলে আমরা বলছি যে মেকানিজম অফ অ্যাকশন এন্ড ইফেক্টস এটা আমরা পড়ব। মেকানিজম অফ অ্যাকশন কি বললাম যে একটা নন স্পেসিফিক একটা স্পেসিফিক, হ্যাঁ। ইফেক্ট কি ড্রাগের ইফেক্ট, দ্যাট ইজ রেসপন্স অফ দ্য ড্রাগ, ইট মে ভ্যারি। রেসপন্স কি হতে পারে, বেশি হতে পারে। কোয়ান্টিটেটিভ যদি আমরা হিসাবে বলি তাহলে ড্রাগের রেসপন্স দ্যাট ইজ ইফেক্ট মে ইনক্রিজ, যেমন হচ্ছে কি হাইপারসাসেপ্টিবিলিটি, তারপর ইট মে ডিক্রিজ, দ্যাট ইজ ড্রাগ যদি আমরা বলি তোমার কোয়ান্টিটেটিভ, দ্যাট ইজ ড্রাগ সামিশন, ড্রাগ পোটেন্সিয়েশন, হ্যাঁ। তারপর যদি আমরা কোয়ালিটেটিভ ভ্যারিয়েশন বা চিন্তা করি ড্রাগের ইফেক্টিভ রেসপন্সের, তাহলে আমরা বলি এখানে যে ইডিওসিনক্রেটিক অ্যাডভার্স মানে ইডিওসিনক্রেসি, অ্যালার্জি, দ্যাট ইজ ইমিউনোলজিক্যাল, জেনেটিক, হ্যাঁ। এগুলো আমরা আসলে এইগুলো আরেকটা এই ইফেক্ট অফ দ্য ড্রাগ, এটা তো আমরা আলাদা একটা রেকর্ড করবো, ভিডিও রেকর্ড। এখন ইন এ শর্ট মানে আমরা ড্রাগের ইফেক্ট বা রেসপন্স বোথ কি বুঝি সেটা আমরা বলছি। এখন আমরা আসি আমাদের আজকের পয়েন্ট, দ্যাট ইজ মেকানিজম অফ অ্যাকশন। বলা হয় যে এক্সাক্ট মেকানিজম ইজ নট নোন, হ্যাঁ। ড্রাগ কিভাবে কাজ করে এটা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। ড্রাগ বলা হচ্ছে যে ড্রাগ মে অ্যাক্ট ইন দিস ওয়েজ, দ্যাট ইজ নন স্পেসিফিক, মে বি নন স্পেসিফিক, ইট মে বি স্পেসিফিক, হ্যাঁ। আর মেকানিজম অফ অ্যাকশন আসলে কি, একটা ড্রাগ কি কি স্টেপ বা পাথ ফলো করে to produce its pharmacological action is called the mechanism of action, তাই তো? This involve how, where, when. আমরা তাহলে মেকানিজম অফ অ্যাকশন আসলে জানতে গেলে জানবো যে একটা ড্রাগ কিভাবে কাজ করে, কখন কাজ করে, কোথায় কাজ করে, কিভাবে তার এই কি কি পাথ ফলো করছে স্টেপ ওয়াইজ, সেটাই হলো তার মেকানিজম। টু প্রডিউস কি কি তার আসল যে উদ্দেশ্য, তাহলে রাস্তা ফলো করে একটা পাথ ফলো করে তার এইম যেটাতে সে এইম অ্যাচিভ করতে চাচ্ছে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন। বোঝা গেল? তাহলে আমি বোর্ডে এই সাইডে লিখেছি প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন, এখানে লিখেছি মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। আমরা মেকানিজমে পরে যাচ্ছি, আগে আমরা বলি প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন। তো আমরা শুরু থেকেই এই ক্লাসের শুরু থেকেই যখন জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি পড়েছি তখন থেকেই আমরা যে কথাটা বলছি যে ড্রাগ কি, ড্রাগ ইট ইজ ইউজড ফর ডায়াগনোসিস, প্রিভেনশন, ট্রিটমেন্ট অফ ডিজিজ। তাহলে এখন বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট থিং ইজ ড্রাগ, এই যে আমরা এতগুলো কাজে ইউজ করছি, তাহলে আমরা লিখছি যে ড্রাগ ডু নট ইম্পার্ট এনি নিউ ফাংশন টু এনি সিস্টেম, অর্গান অর সেল, দে অনলি অল্টার দ্য পেস অফ অনগোয়িং অ্যাক্টিভিটি, হ্যাঁ। তাহলে আমরা বলছি যে এই যে আমরা ড্রাগটা দিচ্ছি ফর প্রিভেন্টিভ, ফর ডায়াগনস্টিক, ফর ট্রিটমেন্ট পারপাসে, এই ড্রাগটা কোনো নতুন ফাংশন কি করে না। এটা কি করে, অল্টার, লাল কালি দিয়ে লিখেছি অল্টার, এটাকে আমরা কি অল্টার, দ্যাট ইজ এর বোঝা যাচ্ছে অল্টার করে মানে এটা চেঞ্জ করে কাকে, দ্য পেস অফ অনগোয়িং অ্যাক্টিভিটি। বডির ভিতরে যে সেলুলার যে নর্মাল যে ফিজিওলজি, তাকে তার রেটকে জাস্ট অল্টার করবে। তাহলে তার স্পিডকে, তার রেটকে কমাতে পারে, বাড়াতে পারে, তার সেখানে ইরিটেশন করতে পারে, সাইটোটক্সিক কোনো ইফেক্ট প্রডিউস করতে পারে। সেইটাকে আমরা বলছি যে ড্রাগ এর প্রিন্সিপাল। ড্রাগ অ্যাকচুয়ালি কোনো নতুন ফাংশন তৈরি করে না, বডির যে সিস্টেম, যে অর্গান আর সেলের সেখানে যে পেস, অনগোয়িং অ্যাক্টিভিটি যে পেস, তাকে জাস্ট অল্টার করে। এটাই হলো ড্রাগের প্রিন্সিপাল। তো এই যে কাজটা কিভাবে সে করে, আচ্ছা, তো আমরা এটা আন্ডারলাইন করে মানে এটা বক্স করে ডিনোট করলাম কেন, এই জিনিসটাকে বোঝার জন্য। সে অল্টার করে, অল্টার মিন্স সেলের ভিতরে যে
ফিজিওলজিক্যাল প্রসেস চলছে তাকে বাড়িয়ে বা কমিয়ে, দ্যাট ইজ আইদার ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অর ডিক্রিজিং দ্য অ্যাক্টিভিটি। তো যে কোনো ড্রাগ তার সেই অল্টার করার ক্ষমতাকে বেসিক্যালি নিচে 5টা প্রিন্সিপাল ফলো করে করে। হ্যাঁ, বেসিক টাইপস অফ ড্রাগ অ্যাকশন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, আমরা লাল কালি দিয়ে কি লিখেছি, স্টিমুলেশন। স্টিমুলেশন মিন্স এনহ্যান্সমেন্ট, তাই তো? তাহলে ড্রাগ তার প্রিন্সিপাল কি, প্রথম প্রিন্সিপাল কি, স্টিমুলেট করতে পারে, ডিপ্রেশন দ্যাট ইজ সাপ্রেশন করতে পারে, রিডাকশন করতে পারে, ইরিটেশন, রিপ্লেসমেন্ট, সাইটোটক্সিক ইফেক্ট, এইগুলো একটা ড্রাগ। দ্যাট ইজ দ্য ফাইনাল এইম। হ্যাঁ, এই যে রাস্তা পার হয়ে আমরা যদি ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনকে বলি যে দিস ইজ দ্য স্টেপ অর পাথ ফলোড বাই ড্রাগ, তাহলে এই রাস্তাটা পার হয়ে সে আসলে ফাইনাল এই গোলটা করতে যাচ্ছে কি, আইদার স্টিমুলেশন অর ডিপ্রেশন অর ইরিটেশন অর রিপ্লেসমেন্ট অর সাইটোটক্সিসিটি অফ অনগোয়িং অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমাদের বডির মধ্যে যে অনগোয়িং অ্যাক্টিভিটি তার পেসকে অল্টার করবে, কেন, কি করার জন্য, টু প্রডিউস হিজ ইফেক্ট। বুঝা গেল? আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল অফ অ্যাকশন অ্যান্ড দিস মেকানিজম অফ অ্যাকশন। তাহলে এটা হলো আমার এইম, ড্রাগ এই পাথ ফলো করে এসে এই এইমটা অ্যাচিভ করবে টু প্রডিউস দ্য রেসপন্স অর এফেক্ট। আচ্ছা, এতটুকু আমরা বুঝিনি। তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করি। স্টিমুলেশনটা কি বললাম যে এনহ্যান্সমেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি। আচ্ছা, তাহলে ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি, এখন এনহ্যান্সমেন্ট আর ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি, যেমন বডির মধ্যে যে অ্যাড্রেনালিন, এটা কি করে, হার্ট রেট বাড়িয়ে দেয়। আচ্ছা, তারপরে পাইলোকার্পিন, এটা কি করে, স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন বাড়িয়ে দিবে। ক্যাফিন, এটা সিএনএস কে স্টিমুলেট করে, তাহলে ইনক্রিজ হার্ট রেট, increase glandular secretion in case of pilocarpine, in case of caffeine stimulate the CNS, in case of adrenaline increase the heart rate, that is enhancement of the activity, body ভিতরে যে অ্যাক্টিভিটি তাকে এনহ্যান্স করছে। আচ্ছা, তারপরে আমরা বলছি যে এই ডিপ্রেশন, দ্যাট ইজ এটা বোঝা যাচ্ছে যে রিডাকশন। আচ্ছা, এখানে একটু বলে দিই স্টিমুলেশনের যে এক্সেসিভ স্টিমুলেশন ফলোড বাই ডিপ্রেশন, তার মানে একটা পয়েন্ট অফ রিটার্নে যখন স্টিমুলেট করা হচ্ছে বডির কোনো অনগোয়িং প্রসেসকে যখন অল্টার করার চেষ্টা করা হচ্ছে বাই এনহ্যান্সিং, তখন একটা পয়েন্ট অফ রিটার্নে গিয়ে যখন এনহ্যান্স বা স্টিমুলেট করবে তখন আর ফার্দার স্টিমুলেটেড হবে না, সেখান থেকে আবার ডিপ্রেশন শুরু হবে। এই পয়েন্ট অফ রিটার্ন থেকে আবার ডিপ্রেশন শুরু হবে। তাহলে আমরা বলছি যে এক্সেসিভ স্টিমুলেশন ফলোড বাই ডিপ্রেশন, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হোক, হার্ট রেট হোক বা salivary secretion, যেটাই হোক না কেন। আচ্ছা, আর সেকেন্ড ইজ ডিপ্রেশন, দ্যাট ইজ রিডাকশন অফ দ্য অ্যাক্টিভিটি। আমরা জানি বারবিটুরেট, বেনজোডাইজিপিন, হ্যাঁ, এগুলো কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে। কুইনিডিন ক্যান ডিক্রিজ দ্য হার্ট রেট, হ্যাঁ, তাহলে এটা সিএনএস কে ডিপ্রেস করবে, সিএনএস কে ডিপ্রেস করবে, কুইনিডিন ডিক্রিজ দ্য হার্ট রেট। হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেনালিন যেমন হার্ট রেটকে কি করছিল, বাড়াচ্ছিল, হার্ট রেটকে অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়, সেরকম বারবিটুরেট সিএনএসকে ডিপ্রেস করে, ক্যাফিন কি করে, সিএনএস অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। হ্যাঁ, তাহলে এই যে স্টিমুলেশন, ডিপ্রেশন, তারপর কি বলছে না, ইরিটেশন। ইরিটেশনটা আসলে কি নন সিলেক্টিভ সাবস্টেন্স, যেমন কি বলবো, এটা নির্দিষ্ট কোনো আমাদের কোনো সিলেক্টিভিটি ফলো করে না, জাস্ট যেমন পেইন রিলিভিং বাম, এটা যদি আমরা ওই লোকালি অ্যাপ্লাই করতে থাকি তাহলে এটা কি করে, ইরিটেশন করে, ওখানে পেইন রিলিভিং যে অ্যাক্টিভিটি সেটা অ্যাচিভ করতে চেষ্টা করে। ড্রাগের এক্সেসিভ স্টিমুলেশন এর ফলে ইনফ্লামেশন হতে পারে, তাহলে এটাও তার অল্টার করার একটা ক্ষমতা, মানে একটা প্রিন্সিপল ড্রাগের। দেন রিপ্লেসমেন্ট, দ্যাট ইজ ইউজ অফ ন্যাচারাল মেটাবোলাইটস হরমোন ইন ডেফিসিয়েন্সি স্টেট। যেমন আমাদের বডির সেলের, নির্দিষ্ট একটা সেলের হয়তো প্রোডাকশন ক্ষমতা নষ্ট হয়ে গেল, সে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস, সে ইনসুলিন তৈরি করতে পারছে না, বা যেমন ধরো আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা গয়টার, হ্যাঁ, আয়োডিনের অভাবে যে গয়টার হয়, তাহলে আমরা এই যে বডির যে এন্ডোজেনাস সাবস্টেন্স, যেটা বডির নিজস্ব ক্ষমতা সেলগুলো হারিয়ে ফেলেছে বা কোনো কারণে এন্ডোজেনাস এই জিনিসের প্রোডাকশন হচ্ছে না, তখন আমরা কি করি, এক্সোজেনাসলি ওই সাবস্টেন্সটাকে ইন্ট্রোডিউস করি বডিতে, সেটাকে আমরা বলছি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, ইউজ অফ ন্যাচারাল মেটাবোলাইটস হরমোন ইন ডেফিসিয়েন্সি স্টেট। আমরা এক্সাম্পল লিখেছি কি,
insulin in case of diabetes mellitus, iron in case of iron deficiency anemia, iodine in case of goiter. তাহলে এগুলোকে আমরা কি করি? রিপ্লেস করি। হ্যাঁ, সো ইটস অ্যানাদার প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন, দ্যাট ইজ রিপ্লেসমেন্ট। ইট ক্যান রিপ্লেস the natural metabolites and cytotoxic effect. Cytotoxic effect কি? এই যে সিলেক্টিভ সাইটোটক্সিক যে ইফেক্ট আমরা পাই, যেমন ক্যান্সার সেল বা প্যারাসাইটিক সেলকে মারার জন্য এই অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলো যেটা করছে কি করবেন, তার নির্দিষ্ট সাইটোটক্সিক অ্যাক্টিভিটি শো করবে। তাহলে হোস্ট সেলের কোনো ক্ষতি করবে না বা সিগনিফিকেন্টলি কোনো এফেক্ট মানে ক্ষতি না করে সে কি করার চেষ্টা করবে, যে প্যারাসাইটিক সেলগুলো বা যদি ইন কেস অফ তোমার অ্যান্টিমাইক্রোবিয়ালস যদি ধরে থাকি তাহলে সেই ব্যাকটেরিয়াল সেলকে ডিস্ট্রয় করবে। তারপরে তোমার ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে তাকে ডিস্ট্রয় করবে। ইটস নট দ্য পার্ট অফ আওয়ার বডি, যেমন যদিও উইদিন আওয়ার বডি, তোমার ব্যাকটেরিয়া তোমার বডিতে, আমাদের বডিতে উই আর অ্যাপ্লাইং দ্য অ্যান্টিমাইক্রোবিয়ালস, বাট নট এই অ্যান্টিমাইক্রোবিয়ালস দেওয়ার ফলে কি করছে, আমার হোস্ট সেলের কোনো ক্ষতি করছে না। সেই রকম কিন্তু ক্যান্সার সেল, দ্যাট ইজ এটা কি, এটা হচ্ছে ওভারগ্রোথ অফ একটা পার্টিকুলার জায়গার ওইখানে সেলগুলোর প্রলিফারেশনের ফলে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে তখন সেই ক্যান্সার সেল যদি আমার পাওয়ার, কিন্তু এটা নট নর্মাল ফিজিওলজি, তাহলে তাকে ডিস্ট্রয় করার জন্য একটা সাইটোটক্সিক ইফেক্টের মাধ্যমে সে তার প্রিন্সিপাল ফলো করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলছি যে সিলেক্টিভ সাইটোটক্সিক ইন growing parasite or cancer cell without significantly affecting the host cell. Example বলতে পারি না, পেনিসিলিন, ক্লোরোকুইন, অ্যান্টিফোলেট, এইগুলো। আচ্ছা, তো এই গেল আমাদের প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন। আচ্ছা, এখন আমাদের আজকে যেটা মেকানিজম অফ অ্যাকশন, এখানে যতটুকু লিখেছি, প্রথমে আমি একজন সায়েন্টিস্টের নাম লিখেছি, পল আর্লি। তাহলে মেকানিজম অফ অ্যাকশন পড়ার আগে আমরা এই জার্মান সায়েন্টিস্টকে স্মরণ করি, পল আর্লি। তিনি কি বলেছিলেন এবং কেন তিনি বিখ্যাত? তিনি জার্মান ফিজিশিয়ান, নোবেল প্রাইজ পেয়েছিলেন 1909-এ। কিসের জন্য? ফর কিওর অফ সিফিলিস, এটা তিনি আবিষ্কার করেছিলেন। এই জন্য তিনি বলেছেন কর্পোরা নন অ্যাগান্ট নিসি ফিক্সাটা। এর মানে কি? মানে করে আমরা এটা এই জার্মান কথার অর্থ পেলাম যে ড্রাগ উইল নট ওয়ার্ক আনলেস ইট ইজ বাউন্ড। তাহলে পল আর্লি বলে দিলেন যে একটা ড্রাগ কখনোই কাজ করবে না, তখন মানে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না এটা বাউন্ড হবে। আচ্ছা, তাহলে এবং এই যে ম্যাজিক বুলেট কনসেপ্ট, ড্রাগ যে একটা ম্যাজিক বুলেট, এই কনসেপ্টটা আমাদের দিয়েছেন কে? এই জার্মান ফিজিশিয়ান পল আর্লি। আচ্ছা, এটা একটা পপুলার কনসেপ্ট ইন ফার্মাকোলজি, ড্রাগ ইজ ম্যাজিক বুলেট। উনি যখন সিফিলিসের কিওর করলেন, যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, তখন উনি বললেন যে ড্রাগ হলো একটা ম্যাজিক বুলেট। আচ্ছা, এই কনসেপ্টটা হলো কার? সায়েন্টিস্ট পল আর্লি। তিনি বলেছেন যে কর্পোরা নন অ্যাগান্ট নিসি ফিক্সাটা, দ্যাট ইজ একটা ড্রাগ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না সে বাউন্ড হবে। তো বাউন্ড হবে কার সাথে? একটা ড্রাগকে কাজ করতে গেলে তাহলে বাউন্ড হতে হবে। ওনার ভাষ্য তো এটাই, তাই না? তাদের অ্যাকশন প্রডিউস করে। তাহলে যখনই শব্দটা অল্প সংখ্যক, তখনই কি কারা কারা করে? বেশিরভাগ ড্রাগই কি করে? স্পেসিফিক মেকানিজম ফলো করে। আর খুব অল্প সংখ্যক, অনলি হ্যান্ডফুল অফ ড্রাগস অ্যাক্ট বাই ভার্চু অফ দেয়ার সিম্পল ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টি। এর মধ্যে যেমন বাল্ক ল্যাক্সেটিভ আছে, স্পাগুলা, হ্যাঁ, সেটা তার ফিজিক্যাল মিনসে কাজ করে। তারপরে তোমার কি ম্যানিটল, ম্যাগনেসিয়াম সালফেটের, এদের অসমোটিক প্রপার্টির জন্য কাজ করে। রেডিও অ্যাক্টিভ আয়োডিন এবং অন্য যেগুলো রেডিও আইসোটোপ আছে তাদের রেডিও অ্যাক্টিভিটি শো করে কাজ করে। তারপরে বেস্ট এক্সাম্পল হচ্ছে নন স্পেসিফিকের অনেক এক্সাম্পল, তার মধ্যে যেমন জিআইটি আসলে বা তুমি পেপটিক আলসার ডিজিজে কী কী ড্রাগ ইউজ হয়, তখন বলছো তুমি অ্যান্টাসিড, তখনই নেক্সট কোয়েশ্চেন থাকে যে অ্যান্টাসিড কীভাবে পেপটিক আলসার ডিজিজে কাজ করে। তাহলে কিভাবে কাজ করে? নিউট্রালাইজিং অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেমন অক্সিডাইজিং প্রপার্টি আছে তার, হ্যাঁ, চিলেটিং এজেন্ট, ইডিটিএ, এরা কি
অ্যাসিটিলেশন করে হেভি মেটালের, তারপরে তোমার কোলিস্টাইরামিন যেটা কিনা সিকুয়েস্ট্রেশন অফ বাইল অ্যাসিড অ্যান্ড কোলেস্টেরল ইন দ্য গাট। এরা হলো ড্রাগের নন স্পেসিফিকের এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে নন স্পেসিফিক যারা, তারা ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে করতে পারে, তাদের ফিজিক্যাল মিনসেও ড্রাগের অ্যাকশন প্রডিউস করতে পারে। হ্যাঁ, ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন, ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন যেমন এই যে বললাম যে পেপটিক আলসার ডিজিজে we are discussing about the mechanism of action of the drug. First, that is non-specific, that is by direct chemical interaction or by physical means. Drug can act by direct chemical interaction or by physical means. আমরা বলছি যে non-specific mechanism, that is স্পেসিফিক কোনো মলিকুলার টার্গেটে আমরা পরে সেটা আলোচনা করছি যে ড্রাগ বাউন্ড হয়েই কাজ করতে হবে, সেই মলিকুলার টার্গেটগুলো কি আমরা এটা পরে আলোচনা করছি। আমরা বলছি যে নন স্পেসিফিকটা কি। তাহলে ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন বললাম যে তোমাকে পেপটিক আলসার ডিজিজ বলা হলো, যে পেপটিক আলসার ডিজিজ তুমি যখন জিআইটি বোর্ডে আছো, পেপটিক আলসার ডিজিজ বা এটা একটা রিটেনার কোশ্চেন, পেপটিক আলসার ডিজিজ হোয়াট আর দ্য ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। তাহলে প্রথমে তুমি লিখলে কি অ্যাসিড নিউট্রালাইজার, দ্যাট ইজ অ্যান্টাসিড, তাই তো? আচ্ছা, অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে তুমি অ্যান্টাসিড ইউজ করবে পেপটিক আলসার ডিজিজে কি করার জন্য? পেপটিক আলসার ডিজিজে কি হচ্ছে? পেইন, এপিগ্যাস্ট্রিক পেইন। কেন এই পেইনটা কেন হচ্ছে? বিকজ অফ মিউকোজাল ইরিটেশন। ইরিটেশন কে করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা স্ট্রং অ্যাসিড, এটা যে তোমার স্টমাকে সিক্রেশন হচ্ছে এবং এটা হয়ে মিউকোজাল ইরিটেশন করছে। মিউকোজাল যে ব্যারিয়ার, যে প্রোটেকশন ক্ষমতা আইদার তার কিপ্রোস্টাগল্যান্ডিন যেটা মেনটেন করে, সেটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন এক্সেসিভ হচ্ছে। তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমি নিউট্রালাইজ করব কি দিয়ে? বাই অ্যাপ্লাই কি? অ্যালকালি। তাহলে এই অ্যালকালিটা কি হতে হবে আমার? সিস্টেমিক ও নন সিস্টেমিক? সিস্টেমিক হলে তো সিস্টেমে চলে যাবে, সিস্টেমিক অ্যালকালিসিস তৈরি করবে। তাহলে আমার এই অ্যালকালিটা হতে হবে নন সিস্টেমিক, তাহলে ওখানেই কাজ করবে। আমরা অ্যাপ্লাই করি কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইসিলিকেট, এই কম্বিনেশনটাকে আমরা চয়েস করি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, তাকে আমি অ্যালকালি দিয়ে নিউট্রালাইজ করছি, এটা কি? কেমিক্যাল ইন্টারাকশন। আচ্ছা, তারপরে যেমন ধরো হেপারিন যদি অনেক বেশি হয়ে যায়, মানে হেপারিন পয়জনিং, হ্যাঁ, তাহলে আমি প্রোটামিন সালফেট দিচ্ছি, ডিরেক্টলি অ্যাক্ট অন হেপারিন অ্যান্ড নিউট্রালাইজ দ্য অ্যাকশন অফ হেপারিন। হ্যাঁ, এটাও কি? ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন। তারপরে কি বলছি? ফিজিক্যাল মিনসে ড্রাগ কাজ করে। ফিজিক্যাল মিনসে ড্রাগ কাজ করে মানে কি? ড্রাগের প্রেজেন্সটাই হলো ড্রাগের মেকানিজম, ড্রাগের প্রেজেন্সই হলো ড্রাগের মেকানিজম। যেমন আমি জানি না বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, ম্যাগনেসিয়াম সালফেট এবং 7 মলিকুল অফ ওয়াটার, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, কি বলে এটাকে? ইপসম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেট 7 মলিকুল অফ ওয়াটার, এটাকে ইপসম সল্ট তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। ওই একই জিনিসকে আমরা বলছি কি? এটা মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া জিনিসটা কি? দ্যাট ইজ পারগেটিভস। পারগেটিভস আমরা কোন ড্রাগকে বলি? সেই ড্রাগগুলোকে যারা কিনা কনস্টিপেশন রিলিভ করে, তাই তো? তাহলে বাল্ক ল্যাক্সেটিভ, হ্যাঁ, স্পাগুলা, পারগেটিভস যেভাবে বলি আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো এই মিল্ক অফ ম্যাগনেসিয়া যখন আমরা দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট 7 মলিকুল অফ ওয়াটার, তাই তো? তাহলে ম্যাগনেসিয়াম সালফেট আমি দিলাম, এটা এখন কি হচ্ছে? নিয়ে পর ইন্টেস্টাইনে ম্যাগনেসিয়াম অ্যান্ড সালফেট এভাবে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দুটো তোমার অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আলাদা হয়ে যাচ্ছে। এই যখন এর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তখন এদের চারদিকে একটা ওয়াটার জ্যাকেট তৈরি হয়ে যাচ্ছে। ওয়াটারটা কোথায় পেল তারা? ওয়াটার গেইন ফ্রম ইন্টেস্টাইন অ্যান্ড দ্য ফুড কন্টেন্ট, সেখান থেকে এদের চারদিকে ওয়াটার জ্যাকেট তৈরি হয়ে যাবে, বিকজ দে আর অসমোটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, এখন এই ওয়াটার জ্যাকেট তৈরি হওয়ার ফলে এরা কি হবে? লার্জার মলিকুল ফর্ম করবে। এই লার্জার মলিকুলগুলো কি? অ্যাবজর্ব হবে না। তাহলে এই লার্জার মলিকুল যারা অ্যাবজর্ব হচ্ছে না, এখন ইন্টেস্টাইনে আছে, তাহলে এরা কি করবে? স্ট্রেচেস ওভার দ্য ইন্টেস্টাইন। যখন স্ট্রেচিং করবে তখন ওখানে কি আছে? মায়োট্রিক প্লেক্সাস স্টিমুলেটেড, তখন পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাবে। পেরিস্টলটিক মুভমেন্ট যখন বেড়ে গেল, তখন কি? তার evacuation, that is relief of constipation. তাহলে তুমি দিচ্ছ ম্যাক্সাল উইথ 7 molecule of water,
কেমিস্ট্রিতে যেটাকে তুমি এপসম সল্ট হিসেবে বলেছো সেটাকে আমরা বলছি ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ম্যাগ সাল, সেটাকে আমরা বলছি কি we are applying for as কি তোমার পারবিটিউস, হ্যাঁ, তাহলে বাল্ক ফর্মিং স্পাগুলা, তাহলে এটাকে যখন আমি দিলাম এটা ডিসোসিয়েট হয়ে গিয়ে এভাবে তার প্রেজেন্সটাই হলো তার অ্যাকশন, এভাবে কাজ করে। এরকম এক্সাম্পল, যেহেতু আমরা বলছি যে নন স্পেসিফিক মেকানিজমে খুব কম সংখ্যক ড্রাগ কাজ করে, তাই এর কিছু কিছু এক্সাম্পল আমাদের জেনে রাখা ভালো। তারপরে আরেকটা এক্সাম্পল যেমন ম্যানিটল, এটাও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, ম্যানিটল বা ডেক্সট্রন, হ্যাঁ, এরা এই ম্যানিটল বা ডেক্সট্রন ফিল্টার্ড বাই দ্য গ্লোমেরুলার মেমব্রেন, এরা কি হয় না, এখানে কোন রিঅ্যাবজর্বড হয় না, সিক্রেটেডও হয় না। তাহলে এই যে প্রেজেন্স অফ অসমেটিক্যালি অ্যাক্টিভ আয়ন ইন রেনাল টিউবুলস, এরা তখন কি করে, extruded with huge amount of water and produces diuresis, ঠিক আছে। we are discussing about the non specific mechanism of drug action. আচ্ছা, now come to the specific mechanism. তাহলে স্পেসিফিক কথাটা বলে দিচ্ছে যে এখানে ড্রাগ অ্যাকশন প্রডিউস করবে তার স্পেসিফিক টার্গেটের সাথে বাইন্ড করবে। তাহলে এই মলিকুলার টার্গেটগুলো কি, এই স্পেসিফিক মলিকুলার টার্গেটগুলো হচ্ছে চারটা মেইন ফাংশনাল প্রোটিন, মূলত চারটা মেইন ফাংশনাল প্রোটিন মূলত, হ্যাঁ। আচ্ছা, তাহলে পল আর্লি ওনার কথা ঠিক আছে যে কর্পোরা নন agonistic fixator because most of the drug bound with the functional protein and produces the action, কর্পোরা নন agonistic fixator। তাহলে ড্রাগ যেটা ম্যাজিক বুলেট, আমরা বলছি যে স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, এখানে চারটা জিনিস আমরা লিখেছি কি, এনজাইম, আয়ন চ্যানেল, ট্রান্সপোর্টার আর ক্যারিয়ার, দেন রিসেপ্টর, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসি কি এনজাইম। তা এনজাইমটার সাথে যখন আমরা বলছি যে এনজাইম কি, এনজাইম এগুলো সব কি প্রোটিন ইন নেচার, এই প্রত্যেকটাই প্রোটিন ইন নেচার। এখন বলা হচ্ছে যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়ে তারপরে তার অ্যাকশন প্রডিউস করবে। অ্যাকশন প্রডিউস করছে কিভাবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। তাহলে এটা যদি আমরা এনজাইম বলি, এটা যদি একটা সাবস্ট্রেট হয়, তাহলে গিয়ে যখন এই সাবস্ট্রেট এই এনজাইমে লাগবে তখন এটা তৈরি হবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। আচ্ছা, that will produce the pharmacological effect, that will produce the biological effect। যদি এটা ড্রাগ হয়ে থাকে তাহলে এটা প্রডিউস দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, তাই তো। এখন এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বলছি যে এনজাইমটাকে যদি আমরা একটা তালা চিন্তা করি, একটা লক, তাহলে সাবস্ট্রেট হলো একটা কি, তাহলে এই সাবস্ট্রেটটাকে ফাংশনাল স্ট্রাকচারালি এমন হতে হবে যে এই লকটা খোলার জন্য স্পেসিফিক স্ট্রাকচার সিমিলারিটি থাকতে হবে, স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল সিমিলারিটি থাকলে পরে এই স্পেসিফিক লকটাকে খোলার জন্য স্পেসিফিক কি যখন আসবে তখন এটা কি তৈরি করবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, দ্যাট উইল প্রডিউস, বাইন্ডিং সাইটে এসে যখন কাজ করবে, দ্যাট উইল প্রডিউস দ্য প্রোডাক্ট। যদি এনজাইম যেটা সাবস্ট্রেট আসলো সেটা যদি এখানে বাইন্ড করতে না পারে, যদি এটা বাইন্ড করতে না পারে, স্ট্রাকচার সিমিলারিটি আছে, লাইক এটা সাবস্ট্রেট না, এটা যদি সাবস্ট্রেট ধরি তাহলে তার স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল সিমিলারিটি আছে। আর এটা যদি কোনো ইনহিবিটর হয়ে থাকে তাহলে এটা এসে এখানে তার স্ট্রাকচারাল সিমিলারিটি আছে বটে কিন্তু ফাংশনাল সিমিলারিটি থাকবে না। সেক্ষেত্রে যখন এটা ডিসটর্টেড হয়ে যাবে তখন এটা একই রকম থাকতে পারে কিন্তু এটার সাথে তার মিলছে না, মানে একটা চাবিতে একটা তালার মধ্যে অন্য একটা চাবি ঢুকানো যেতে পারে কিন্তু ঘোরালে যে লকটা খুলবে এমন কোনো কথা নাই। তাহলে এই ইনহিবিটর যখন বাইন্ড করবে তখন এখানে নো প্রোডাক্ট অর নো ফাংশনাল প্রোডাক্ট, না কোনো ফাংশনাল কিছু তৈরি হবে না, নন ফাংশনাল হয়তো কিছু তৈরি হবে অথবা কোনো প্রোডাক্টই তৈরি হবে না। আচ্ছা, এখন আমরা বলছি যে এই এনজাইম তাহলে ইনহিবিটর হতে পারে, এনজাইমের সাবস্ট্রেট হতে পারে ইনহিবিটর, ইনহিবিটর হতে পারে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ। তাহলে কম্পিটিটিভ কি, যে সেম বাইন্ডিং সাইটে গিয়ে সে ইনহিবিট করবে, এই একই বাইন্ডিং সাইটে গিয়ে ইনহিবিটর গিয়ে ওই লকটার মধ্যে বসে গেল আর একটা একই রকম কি যেটা ঢুকে কিন্তু তার
খুলতে পারে না। তাহলে এভাবে সে সাবস্ট্রেটকে বাইন্ড হওয়া থেকে ইনহিবিট করলো। দিস ইজ দ্য কম্পিটিটিভ, কম্পিট করছে কার সাথে? ওই সাবস্ট্রেটের সাথে। আচ্ছা, সেম বাইন্ডিং সাইট। আবার যেমন কি স্ট্রং অ্যাসিড, অ্যালকালি, হেভি মেটাল, এগুলো হচ্ছে আমরা ইনহিবিটর হিসেবে ধরি। তারপরে কি নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ কি, যে এটা তো ওই সেম জায়গায় এসে বাধা দিচ্ছিল সাবস্ট্রেটকে, কি ওখানে অকুপাই করতে দিবে না। নন কম্পিটিটিভ যেটা, সেটা হলো অন্য সাইডে এসে অকুপাই করে এর ফাংশনকে হতে দিবে না। বুঝা গেল? তাহলে অন্য জায়গায় এসে, যখন নন কম্পিটিটিভ মানে সে এই সাইডে বাইন্ড করবে না, অন্য সাইডে এসে বাইন্ড করে এই সাইডের কাজটা হতে দিবে না। সাবস্ট্রেট এই সাইডে বাইন্ড করতে পারবে না। এর ফলে কি হবে, মানে তোমার ফার্মাকোলজিক্যাল কোনো অ্যাক্টিভিটি আমরা পাবো না। হ্যাঁ, তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি না হলে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি পাবো না। তাহলে এটা হতে পারে কম্পিটিটিভ, এটা হতে পারে নন কম্পিটিটিভ। আচ্ছা, এখন আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল, যেমন একটা আয়ন চ্যানেলকে আয়ন চ্যানেল কথা মানে চ্যানেল বলা হচ্ছে যে এটা একটা পাথ চ্যানেল, সেটা আয়ন এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার বা ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রাসেলুলার যেই চ্যানেলের মাধ্যমে যাবে আসবে। এটা যদি পটাশিয়াম হয়ে থাকে তাহলে আমরা বলি পটাশিয়াম চ্যানেল, যদি সোডিয়ামের জন্য প্যাসেজ হয়ে থাকে সোডিয়াম চ্যানেল, ক্যালসিয়ামের জন্য হলে ক্যালসিয়াম চ্যানেল, ক্লোরাইডের জন্য হলে ক্লোরাইড চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হলো আয়ন চ্যানেল। এখন এই আয়ন চ্যানেলটা হতে পারে লাইগেন্ড গেটেড, আমরা তিন রকম ভাবে পড়ি এটা। লাইগেন্ড গেটেড হতে পারে, জি প্রোটিন কাপল, জি প্রোটিন রেগুলেটেড হতে পারে, ভোল্টেজ গেটেড হতে পারে। ঠিক আছে, তাহলে এখন লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল বোঝা যাচ্ছে যে লাইগেন্ড কি, আমরা বলছি যে ড্রাগের সরি আমি এটা তো কি হয়ে গেল বুঝতে পারছি না। এই জায়গাটাকে একটু স্পেসিফিক করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আয়ন চ্যানেল যেগুলো লিজেন্ড গেটেড হতে পারে, জি প্রোটিন রেগুলেটেড, ভোল্টেজ গেটেড। হ্যাঁ, তাহলে এই লিজেন্ড গেটেড মানে এখানে ড্রাগ আর লিজেন্ড এসে যখন বাইন্ড করবে তখন সে এই চ্যানেলটাকে গেট করবে, ওপেন করবে অথবা ক্লোজ করবে। জি প্রোটিন রেগুলেটেড যেটা, আমরা জি প্রোটিন যখন আমরা রিসেপ্টর পড়বো যে ক্লাসে, সেই ক্লাসে আমরা জি প্রোটিন রেগুলেটেড চ্যানেল সম্পর্কে পড়বো। ভোল্টেজ গেটেড, ভোল্টেজ বলা হচ্ছে যে একটা কারেন্টের ওয়েভ, কিন্তু আমরা এখানে কনসেন্ট্রেশন বুঝাই। হ্যাঁ, ইন্ট্রাসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন এভাবে বলি। তাহলে সেইটাকে বলা হচ্ছে যে ভোল্টেজ, দ্যাট ইজ কনসেন্ট্রেশন যদি কম বেশি হয় তাহলে পরে এই চ্যানেল ক্লোজ করে বা ওপেন করে। এখানে যেমন আমি আঁকার চেষ্টা করেছি যে চ্যানেলের মডুলেটর, এটা ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার এভাবে দেখিয়েছি। এখন নর্মালি চ্যানেলটা কি একটা ব্লকার দিয়ে ব্লক অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যখন কোনো কিনা ওপেনার এখানে অকুপাই করবে তখন এটা কি করবে, আস্তে আস্তে এখানে একটা সিগন্যাল পাঠাবে টু ওপেন দিস চ্যানেল। হ্যাঁ, তাহলে এখানে বাইরে যেটা ছিল এক্সট্রাসেলুলার যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো তখন আস্তে আস্তে এই আয়নগুলো আস্তে আস্তে, ইট মে বি ক্যালসিয়াম, ইট মে বি পটাশিয়াম, ইট মে বি সোডিয়াম, তখন এটা কি ভিতরে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই চ্যানেল তাহলে তখনই ওপেন হবে যখন এখানে অকুপাই করবে কি একটা ওপেনার। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা বলি যে আমরা নরমালি কি সোডিয়াম চ্যানেল, আমি চাচ্ছি না যে এক্সট্রাসেলুলার সোডিয়ামটা ইন্ট্রাসেলুলার আসুক, এক্সট্রাসেলুলার সোডিয়ামকে আমি ইন্ট্রাসেলুলারে আসতে দিব না, তাহলে আমি দিলাম সোডিয়াম চ্যানেল ব্লকার। কেন, সোডিয়ামটা যখনই এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার আসছে তখনই হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো ব্লাড প্রেশার যেন না বাড়ে এই জন্য আমি কি করছি, এখানে একটা চ্যানেল ব্লকার দিলাম, তাহলে আমার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকলো।
আমি যদি চাই ক্যালসিয়াম না ঢুকুক তাহলে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। আচ্ছা এরকম। তাহলে তারপরে আমরা আসি যে কি নেক্সট functional protein is the transporter, the carrier. Transporter বা carrier. Transporter মানে বোঝা যাচ্ছে যেটা ট্রান্সপোর্ট করে। কিভাবে ট্রান্সপোর্ট করে? সাবস্ট্রেটের মুভমেন্ট করে উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক ট্রান্সপোর্টার। যেমন এখানে একটা সাবস্ট্রেট যদি বাইন্ড করে তাহলে সে ক্লকওয়াইজ মুভ করবে। এক্সট্রাসেলুলারলি একটা সাবস্ট্রেট বাইন্ড করবে, তাকে ইন্ট্রাসেলুলারলি ঢোকার জন্য এটা জাস্ট একটা ক্যারিয়ারের মতো কাজ করবে। যখন কিনা কোনো এনজাইম স্টিমুলেট বা ইনহিবিট করে কাজটা করতে পারছে না ড্রাগ, যখন কোনো আয়ন চ্যানেল ক্লোজিং বা ওপেনিং দ্যাট ইজ মডুলেশনের মাধ্যমে কাজ করতে পারছে না, তখন উইথ দ্য হেল্প অফ ট্রান্সপোর্টার দ্যাট ইজ অলসো ফাংশনাল প্রোটিন তাই কাজ করছে কিভাবে, যে এই ক্যারিয়ার হিসেবে, জাস্ট একটা ক্যারিয়ার হিসেবে, ড্রাগের একটা ক্যারিয়ার। যে এইখানে সে অকুপাই করবে যখন, তখন সে ক্লকওয়াইজ মুভ করে জাস্ট জিনিসটা উল্টে ইন্টারসেলুলারলি এটা ড্রপ আউট করবে। তাহলে এখানে যখন ড্রপ আউট করে এটা খালি হবে, এখানে ড্রপ আউট করলো, এরপর সেটা খালি হয়ে গেল, আবার সে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে আবার সাবস্ট্রেট অকুপাই করার জন্য ঘুরে যাবে। এটাই হলো সে ট্রান্সপোর্টার ক্যারিয়ার। তাহলে এখানে কি সাবস্ট্রেট লাগলো, এক্সট্রাসেলুলার থেকে আসলো, এখন এটা ক্লকওয়াইজ মুভ করে সাবস্ট্রেটটা ইন্টারসেলুলার ড্রপ আউট করার পরে আবার সেটা উঠে গেল। এখন আমি যদি চাই যে এটা কাজ না করি, এই ফিজিওলজিকে, বডির এই ফিজিওলজিকে আমি বন্ধ করতে চাই, তাহলে আমি ক্যারিয়ার, এই ট্রান্সপোর্টার বা ক্যারিয়ারকে বন্ধ করতে পারি। কিভাবে? আমি একটা ইনহিবিটর দিয়ে দিলাম, সে কি করবে, সে তখন যখন এটা নিয়ে গেল একবার ক্লকওয়াইজ মুভ করলো, ইন্টারসেলুলার দিল, সে আর এইভাবে আসতে পারবে না। আমি এটা বন্ধ করতে পারি, এক্সট্রাসেলুলার টু ইন্টারসেলুলার মুভমেন্ট এই ক্যারিয়ারে ট্রান্সপোর্টারে বন্ধ করি। মুভমেন্ট অফ সাবস্ট্রেট উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক ট্রান্সপোর্টার আর ক্যারিয়ার, উই ক্যান অলসো ইনহিবিট ইট or block it. তাহলে এগুলো আমাদের মোটামুটি কি তিনটা important function of protein, that is enzymes. We can inhibit or stimulate the enzyme, maybe inhibitor, maybe competitive, non-competitive, that ion channel ligand gated, G protein couple, voltage gated, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই লিগেন্ডটা হতে পারে এন্ডোজেনাস, হতে পারে এক্সোজেনাস, ড্রাগ হতে পারে, একটা সিগন্যাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ। তারপরে আমরা কি বলছি, ট্রান্সপোর্টার আর ক্যারিয়ার, দ্যাট ইজ মুভমেন্ট অফ সাবস্ট্রেট উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক ট্রান্সপোর্টার অর ক্যারিয়ার। তো এখন বলা হচ্ছে যে এগুলো ছাড়াও তো আসলে মেজরিটি অফ দ্য ড্রাগ যদিও তাদের ইফেক্ট প্রডিউস করে বাই দ্য ডিসক্রিট টার্গেট বায়োকেমিক্যাল, উইথ ইউজুয়ালি উইথ দিস প্রোটিন, এই ফাংশনাল প্রোটিনগুলো ছাড়াও, হ্যাঁ, এই যে চারটা গ্রুপে আমরা ইনক্লুডিং দ্য রিসেপ্টর, আমরা যদি বলছি যে এনজাইম, আয়ন চ্যানেল, ট্রান্সপোর্টার অ্যান্ড রিসেপ্টর, ড্রাগ আরও কিছু প্রোটিনের মাধ্যমে কাজ করতে পারে, হ্যাঁ, অন্যান্য প্রোটিনের উপর কাজ করে, যেমন কলচিসিন, ভিনক অ্যালকালয়েড, হ্যাঁ, এইগুলো স্ট্রাকচারাল প্রোটিন টিউবুলিনের সাথে বাইন্ড করে, অথবা নিউক্লিক অ্যাসিড যেমন অ্যালকাইলেটিং এজেন্টের সঙ্গে বাইন্ড করে, এরকম আমরা কিছু কিছু এক্সেপশন পাই, হ্যাঁ। তাহলে এই গেল মোটামুটি আমাদের আজকের। আর আমি এই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করেছি বোর্ডে কি রিসেপ্টর, ক্যাপিটাল লেটারে রিসেপ্টর লিখেছি এই জন্য যে রিসেপ্টর আসলে নিজেই এত বড়, নিজেই জন্য একটা আলাদা ক্লাস লাগে। তো এই ক্লাসে আমরা রিসেপ্টর সম্বন্ধে কিছু বলবো না, জাস্ট আমরা রিসেপ্টর কোথায় থাকে, রিসেপ্টর কি। তো রিসেপ্টর আমরা জানি ম্যাক্রোমোলিকুলার স্ট্রাকচার which are protein or lipoprotein in nature, situated in the cell membrane or within the cell, with which the drug binds mostly reversibly and forms a drug receptor complex that initiate a chain of events leading to characteristic effects of drug. তাহলে রিসেপ্টরের সংজ্ঞাতে আমরা বলছি যে রিসেপ্টর কি, এটা থাকতে পারে কোথায়, সিচুয়েটেড outside the cell membrane or within the cell, cell surface এ থাকতে পারে অথবা within the cell, that is within the cytoplasm or nucleus or within the cell surface বলে দিচ্ছে রিসেপ্টরের লোকেশন, তার ডেফিনিশনে বলে দিচ্ছে। আমরা বলছি এটা একটা ম্যাক্রোমোলিকুলার স্ট্রাকচার। তো এখন
এই ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার প্রোটিন lipoprotein in nature situated in the cell membrane or within the cell, হ্যাঁ, যখনই এখানে কেউ বাইন্ড করবে, কে বাইন্ড করবে এখানে? কোনো সিগন্যাল। অ্যাকচুয়ালি রিসেপ্টর এর নিজে কোনো কাজ নাই, এ কি করে? এ জাস্ট একটা সিগন্যালকে আইডেন্টিফাই করে, একটা সিগন্যালকে সে আইডেন্টিফাই করে, আর কিছু না। তাহলে ডেফিনিট সিগন্যালকে আইডেন্টিফাই করে, সেটা এক্সোজেনাস হতে পারে, এক্সোজেনাস হতে পারে। এটাই হলো রিসেপ্টরের কাজ, আর কোনো কাজ নাই তার। সে নিজে কিছু আসলে করতে পারে না সিগন্যালটা ধরা ছাড়া। এটাই হলো ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা এগুলো পরের ক্লাসে জানবো। যেমন আমি রিসেপ্টর খুব সংক্ষেপে এখানে বলি যে এই যে রিকগনাইজ করা, ডেফিনিট সিগন্যালকে রিকগনাইজ করা, যেমন আমি এখানে আমার অফিসে রুমের মধ্যে আছি, বাইরে থেকে একজন লোককে আমার রুম পর্যন্ত নিয়ে আসতে হবে, সেই লোক কখনো আমার অফিসে আসেনি, তাহলে আমি এমন একজনকে পাঠাবো যে সেই লোকটাকে চেনে। তাহলে এক্সট্রা সেলুলার অনেক কিছুই আছে যার মধ্যে থেকে রিকগনাইজ করে বাইরের রাস্তার অনেক লোকজন যাচ্ছে, যার থেকে আমার ওই পরিচিত লোকটাকে চিনে আমার অফিস পর্যন্ত নিয়ে আসার জন্য একজনকে আমি দায়িত্ব দেওয়া হলো। he or she can recognize that particular person and extracellular to intercellular, বাইরে থেকে ওই রাস্তায় অসংখ্য লোকজন হেঁটে যাওয়ার মধ্যে থেকে পার্টিকুলার লোকটাকে ধরে নিয়ে এসে ইনসাইড ইন মাই অফিস আমার সাথে মিট করিয়ে দিবে, তাকেই আমরা বলছি কি? রিসেপ্টর। তাহলে বোঝা গেল জিনিসটা হচ্ছে যে সিগন্যাল ক্যাচ, ও হচ্ছে সিগন্যালটাকে ক্যাচ করবে। তাহলে আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাকুক আমাদের ক্লাস, এবং বরাবরের মতো আমরা সবার জন্য আমাদের দোয়া অব্যাহত রাখি, এবং মাস্ক আমাদের আপাতত ভ্যাকসিন, সেটা আমরা মনে রাখি, এবং মাস্ক পরে কথা বলতে যে কোনো অসুবিধা হয় না, কারো যে শুনতেও কোনো প্রবলেম হয় না, এই জন্যই মাস্ক পরে ক্লাস নেওয়া। আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। তো সবাই আমরা ভালো থাকি এবং সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা